3 কোশ্চেন গল্পটা যতদূর পড়ানো হয়েছে সেই পর্যন্ত আগে রিক্যাপ নিয়ে নিই, তারপর পরবর্তী থেকে পড়াতে শুরু করছি। একজন জারের মনে 3টে প্রশ্নের উদয় হয়েছিল। তিনি সেই 3টে প্রশ্নের উত্তর জানার জন্য খুবই উদ্গ্রীব ছিলেন। তাই তিনি তার রাজসভায় ঘোষণা করে দিলেন যে যে ব্যক্তি তার ওই 3টে প্রশ্নের উত্তর বলে দিতে পারবে সেই ব্যক্তিকে তিনি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন। জ্ঞানীগুণী ব্যক্তিটা তার রাজসভায় এসেছিল। রাজসভায় এসে প্রথম প্রশ্নের যে উত্তর সেই উত্তর দিয়েছিল। আরও অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তিরা তারা সেই উত্তরে সহমত হতে পারেননি, তারা আর এক কথা বলেছিল। দ্বিতীয় প্রশ্নের উত্তরে একই রকমভাবে আলাদা আলাদাভাবে উত্তর দিয়েছিল, আবার তৃতীয় প্রশ্নের উত্তরেও সব আলাদা আলাদাভাবে উত্তর দিয়েছিল। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম, জাস্ট একটা রিক্যাপ ছোট করে নিয়ে নিলাম। পরবর্তী যেখান থেকে আমরা শুরু করব, এবার দেখো, মন দিয়ে শুনবে। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। প্রত্যেকটা উত্তর আলাদা হওয়ার জন্য জার কারোর উত্তরের সঙ্গে সহমত হতে পারলেন না। এখানে ডিফারেন্ট কথার অর্থ হলো আলাদা, আর এগ্রিড কথার অর্থ হলো রাজি হওয়া। নান অফ দেম মানে কারোর সঙ্গে না, তিনি কারোর উত্তরের সঙ্গে সহমত হতে পারলেন না। অ্যান্ড গেভ দ্য রেওয়ার্ড টু নান, তাই তিনি কাউকে কোনো পুরস্কারে পুরস্কৃত করলেন না। আসলে তিনি তো 3টে প্রশ্নের উত্তর জানতে চাইছিলেন, সেই 3টে প্রশ্নের উত্তর তিনি জানতেই তো পারেননি, তাহলে কিভাবে তিনি তাদের পুরস্কারে পুরস্কৃত করবেন? তাই তিনি কাউকে কোনো পুরস্কার দিলেন না। বাট স্টিল উইজিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স, কিন্তু তার মধ্যে সেই প্রশ্নের উত্তরগুলো জানার কৌতূহল থেকেই গেল। হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট ওয়াইডলি রেনোয়ান্ড ফর হিজ উইজডম, তাই তিনি মনস্থির করলেন তিনি হারমিটের সঙ্গে দেখা করবেন, যিনি জ্ঞানের জন্য বিশেষভাবে পরিচিত। হারমিট হচ্ছে সন্ন্যাসী ব্যক্তি যারা জঙ্গলে বসবাস করেন। পরবর্তীকালে যে পরবর্তী প্যারাতে পড়ালে তোমরা বুঝতে পারবে। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কোয়েটেড, সন্ন্যাসী ব্যক্তিটি জঙ্গলে বসবাস করতেন, তিনি কখনোই জঙ্গল থেকে বেরোতেন না। এক কথায় কোনো প্রয়োজনে তিনি কোনো রকম লোকালয়ে যেতেন না, তিনি লোকালয় থেকে সম্পূর্ণ আলাদা থাকতেন। অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফক, এমনকি ওই সন্ন্যাসী ব্যক্তিটা সাধারণ মানুষ ছাড়া অন্য কারোর সঙ্গে দেখা করতেন না। অন্য কারোর সঙ্গে বলতে যার ব্যাংক ব্যালেন্স রয়েছে, প্রচুর টাকা রয়েছে, গাড়ি আছে, অর্থ সম্পদ রয়েছে, সেই সমস্ত মানুষের সঙ্গে তিনি কখনোই দেখা করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথেস অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথেস, তাই জার সাধারণ পোশাক পরিচ্ছদ পরলেন। তিনি জানতেন যে হারমিট সাধারণ লোক ছাড়া দেখা করেন না, তাই তিনি সাধারণ পোশাক পরলেন যাতে অতি সাধারণ দেখায়। আসলে তিনি যদি তার ঘোড়া নিয়ে রাজ পোশাক নিয়ে তার সঙ্গে দেখা করতে যান, তিনি তো দেখা করবেন না। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তাই তিনি হারমিটের কুঠিরে যাওয়ার আগে তার ঘোড়া থেকে নামলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড ওয়েন্ট অন অ্যালোন, তিনি তার দেহরক্ষীদের পিছনে ফেলে একাকী হারমিটের কুঠিরে গেলেন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, যখন জার হারমিটের কাছে পৌঁছালেন সেই সময় হারমিট তার কুঁড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছিলেন। এইখানে দেখো অ্যাপ্রোচড, এই অ্যাপ্রোচ কথার অর্থ হলো এসেছিলেন বা এগিয়ে গিয়েছিলেন। ডিগিং কথার অর্থ কি? ডিগিং কথার অর্থ হলো এখানে খোঁড়া। গ্রাউন্ড কথার অর্থ হলো মাটি। ইন ফ্রন্ট অফ হিজ হাট, ইন ফ্রন্ট মানে সামনে, অফ হিজ হাট তার কুড়ে ঘরে। সিং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, জারকে দেখেই তিনি জারকে অভ্যর্থনা জানালেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, হারমিট ছিল খুবই দুর্বল এবং শীর্ণকায়। অ্যান্ড each time he stuck his spade into the ground and turned a little earth, যখনই তিনি কোদাল দিয়ে মাটি খুঁড়ে মাটি তোলার চেষ্টা করছেন তখনই তিনি হি ব্রেথ হেভিলি, জোরে জোরে শ্বাস নিচ্ছেন। অর্থাৎ যখনই তিনি মাটি খুঁড়ে মাটি তোলার চেষ্টা করছেন তখনই তিনি জোরে জোরে শ্বাস নিচ্ছেন। আসলে হারমিট এখানে খুব বয়স্ক হয়ে গেছেন, বয়স্ক ব্যক্তি, শরীরটা লিকলিকে চেহারা, আর উনি খুব দুর্বল হয়ে পড়েছেন, তাই তিনি মাটি খুঁড়তে পারছেন না। তবুও মাটি খুঁড়ে তার যে কুঁড়ে ঘরের সামনে তিনি কিছু বপন করার চেষ্টা করছেন আর কি। এটা করার কারণ হলো হারমিটরা কখনোই কারোর দয়া নেয় না, তারা নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে, এটা হচ্ছে হারমিটদের জীবন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সাইড,
জার হারমিটের কাছে গেলেন, সন্ন্যাসীটির কাছে গেলেন এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোশ্চেন্স। হে জ্ঞানী ব্যক্তি, আমি তোমার কাছে এসেছি 3টি প্রশ্নের উত্তর জানার জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? সঠিক সময়ে সঠিক কাজ করার ব্যাপারটা আমি কিভাবে জানতে পারবো? হু আর দ্য পিপুল আই মোস্ট নিড অ্যান্ড টু হুম শুড আই? কারা আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি যার প্রতি আমার মনোযোগ দেওয়া উচিত? দেয়ারফোর, তাই আমি সেই জন্য পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, অন্যদের থেকে আমি কার প্রতি বেশি মনোযোগী হব? অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আর কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ? অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, যে কাজটার প্রতি আমার প্রথম মনোযোগ দেওয়া দরকার। দ্য হারমিট লিসেন টু দ্য জার, তিনি জারের কথা শুনলেন, বাট অ্যান্সার নাথিং, তিনি কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি তার হাতে সামান্য থুতু দিলেন। অ্যান্ড রিকমেন্ডেড ডিগিং, তারপর পুনরায় আবার মাটি খোঁড়া শুরু করলেন। ইউ আর টায়ার্ড সেইড দ্য জার, জার বললেন, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক অ্যাওয়েল ফর ইউ, আমাকে কোদালটা দেন, আমি আপনার জন্য একটু কাজ করে দিই। আসলে একজন বয়স্ক মানুষ কাজ করছেন, এটা জারের দেখে কষ্ট হচ্ছে, তাই তিনি তার কাছ থেকে কোদালটা চেয়ে নিতে চাইছেন, যাতে তিনি ওনার জন্য কিছু কাজ করে দিতে পারেন। থ্যাঙ্কস সেইড দ্য হারমিট অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। হারমিট জারকে ধন্যবাদ জানালেন, ধন্যবাদ জানিয়ে তিনি তার কোদালটা তার হাতে দিলেন। তার হাতে দিয়ে তিনি মাটিতে বসে পড়লেন আরাম করার জন্য। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন জার 2টো বীজতলা খুঁড়ে ফেললেন, দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, জার একটু থামলেন, থেমে আবার পুনরায় হারমিটকে ওই 3টে প্রশ্ন বললেন। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, হারমিটও পুনরায় কোনো উত্তর দিলেন না। বাট রোজ, কিন্তু তিনি উঠে দাঁড়ালেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, তিনি তার হাতটা বাড়ালেন ফর দ্য স্পেড, কোদালের জন্য। অ্যান্ড সেইড, এবং তিনি বললেন, নাও রেস্ট অ্যাওয়েল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এখন তুমি একটু আরাম করো, আমাকে একটু কাজ করতে দাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার হারমিটকে আর কোদালটা দিলেন না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, তিনি মাটি খোঁড়া শুরু করলেন আবারও। 1 hour পাস্ট অ্যান্ড অ্যানাদার, 1 ঘন্টা কেটে গেল, আরও কয়েক ঘন্টা। দ্য সান বিগান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য গাছের নিচে প্রায় অস্ত গেল। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, শেষ পর্যন্ত জার তার কোদালটি মাটিতে কোপ বেড়ে বসিয়ে রাখলেন। অ্যান্ড সেইড, বললেন, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, হে জ্ঞানী ব্যক্তি, আমি তোমার কাছে এসেছি ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আমাকে কোনো উত্তরই না দেবেন, টেল মি সো অ্যান্ড আই উইল রিটার্ন হোম, তাহলে আপনি আমাকে বলতে পারতেন, তাহলে আমি আমার নিজের বাড়িতে ফিরে যেতাম। তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী দিন আবার পরেরটা পড়াবো। তাহলে 3 দিন পড়ালে, একদিন পড়িয়েছি, আজকে পড়ালাম, আর একদিন পড়ালে শেষ হয়ে যাবে। আর যারা আমাকে অনলাইনে দেখছো, এটা সেকেন্ড পার্ট, থার্ড পার্ট খুব দ্রুতই আসবে, তোমরা ভালো করে পড়বে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবে। আর প্রতিদিনের মতোই বলি, একটা লাইক না করে যাবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন এসছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।